কেন এই ফল? এখন কেন এই ফলের তো এটা বিরাট ব্যাখ্যা হতে পারে, খুব ছোট করে আমি বলছি যে দেখুন, একদিকে যেভাবে কেন্দ্রের প্রশাসন এবারে তৃণমূল কংগ্রেসের উপরে চেপে বসেছিল, তাতে তৃণমূল কংগ্রেসের বিশেষ কিছু করার ছিল না, যদি না তারা অন্যান্য জাতীয় দলের সঙ্গে মিলেমিশে আগেই একটা খুব বড় জোট গঠন করতে পারতো, কংগ্রেসের সঙ্গে মিলতো, বামপন্থীদের কাছে আনতে পারতো, যেটা এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হারার পরে। তাহলে হয়তো একটা লড়াই তারা দিতে পারতো। এটা অন্য রাজ্যের বিরোধীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তারা কিছুতেই এক হবেন না, যতদিন তারা জিতছেন ততদিন তারা সবাই একা একা লড়াই করবেন। এইটা হচ্ছে তার ফল। এখন যখন এই এসআইআর ইত্যাদি যখন করা হচ্ছে, কেন্দ্রের যে বিষয়গুলি আসছে তৃণমূলের উপরে চাপানো হচ্ছে, তার প্রেশারে নিতে পারেনি। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ভিতরেও তো এখন সবাই কথা বলছেন, তাদের যে মানে প্রায় সর্বোচ্চ নেতা যারা, শীর্ষ নেতা যারা, তারা তো বলছেন দলের মধ্যে কি গন্ডগোল ছিল। তারা নিজেরাই বলছেন দলের গন্ডগোল 1 নম্বর এই যে উপদেষ্টা সমস্ত কমিটিতে উপদেষ্টা কোম্পানি তৈরি হয়েছে, আইপ্যাক যেমন একটা, যারা কিভাবে রাজনীতি করতে হবে, কিভাবে ইস্যু বানাতে হবে, কাদের মনোনয়ন দেয়া হবে, এই সমস্ত সিদ্ধান্ত নিত। এই আইপ্যাকেট দলের কর্মী সমর্থক নেতাদের উপরে নির্ভর না করে তৃণমূল কংগ্রেস একটি উপদেষ্টা সংস্থার উপরে নির্ভর করেছে, যেটি একটি প্রফিট মেকিং ইনস্টিটিউশন। তাদের কথায় চলেছে বসেছে 1 নম্বর। এর ফলে দলটির ভিতর থেকে ধ্বংস হয়ে গেছে, কারণ কর্মীরা ভেবেছেন আমরা আর সাজেশন দিয়ে কি হবে, সাজেশন তো আইপ্যাক দেবে। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে তারা দলের যারা বয়স্ক যারা নেতা নেত্রী ছিলেন, যারা গত 50 বছর ধরে রাজনীতি করছেন, আগে কংগ্রেসে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেস গঠন করেছেন, তাদের বসিয়ে দিয়ে এই নতুন প্রজন্ম, পুরোপুরি নতুন প্রজন্মকে তুলে আনা হয়েছে। তার ফলেও যা হওয়ার তাই হয়েছে। তৃতীয়টা, আগেই আমি বলেছি, সফট হিন্দুত্বের লাইন নেওয়া হয়েছে, হার্ড হিন্দুত্বের সামনে এটা দাঁড়াতে পারেনি। এছাড়া দলের আপনি যদি ভেতরটা দেখেন, মানে তারা যে তথ্য সংগ্রহ, দলের ভিতরে কি হচ্ছে সেই তথ্য সংগ্রহের জন্য কর্মীদের উপরে নির্ভর করতে হবে, নেতাদের উপরে নির্ভর করতে হবে। তারা নির্ভর করতেন ওই আইপ্যাকের উপরে, তারা নির্ভর করতেন সাংবাদিকদের উপরে। আমি জানি, আমাকে নির্দিষ্ট সাংবাদিকেরা বলেছেন যে তারা নিয়মিত টাকা পয়সা পান তৃণমূল কংগ্রেস থেকে, তৃণমূল কংগ্রেস দল সম্পর্কে জানার জন্য। ভাবুন এই কি অবস্থা হয়েছিল, যে দল সম্পর্কে জানার জন্য তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ওই সাংবাদিকদের টাকা দিত, যে দলের ভিতরে কি হচ্ছে তার খবর এনে দেবে। মানে এক ধরনের কি বলবো, স্পাই বা গুপ্তচর বৃত্তি, তাই তো? গুপ্তচর তারা নিজেরাই দলের মধ্যে ঢোকাচ্ছে। এখন এই গুপ্তচর যে কালকে 1 লাখ টাকা নিয়ে তৃণমূলকে খবর দিল, পরশুদিন যে 2 লাখ টাকা নিয়ে বা 3 লাখ টাকা নিয়ে বিজেপিকে দেবে না, এমন তো কোনো কথা নেই। আইপ্যাকের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এসব আমার কথা নয়, এসব প্রথমত সাংবাদিকরা আমায় বলেছেন, যাদের যাদের তারা নিয়োগ করেছিলেন। আর দ্বিতীয় কথা, মানে যারা জুনিয়র সাংবাদিক আমার। আর দ্বিতীয় কথা, আর দ্বিতীয় আইপ্যাক সম্পর্কে তাদের নেতারাই বলছেন। ফলে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি এই কথাটা বারবারই বলেছি, এই যে তৃণমূলের তো দলটার কোনো আইডিওলজি বলে কিছু নেই। সবাই একসঙ্গে এসো, কিছু টাকা দিলাম, কিছু মহিলাদের কিছু টাকা দিলাম, যুবকদের কিছু টাকা দিলাম, তোমরা ভোট দাও, দিদি হাঁটছে, দিদির সঙ্গে সবাই হাঁটবো। আইডিওলজি বলে কিছু নেই, এটা এক ধরনের প্ল্যাটফর্ম। এটা অনেক সময় ভারতের রাজনীতি, এটা কংগ্রেস ঘরানার রাজনীতি। কংগ্রেসও দেখবেন সেইভাবে নির্দিষ্ট কোনো আইডিওলজি নেই, সবাই এসো, সবাই এসো, সবাই থাকো ইত্যাদি। এখন এইটা করে ভারতে 70 বছর চলেছে। চলার পরে একটা হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান হয়েছে। এখন হিন্দুত্ববাদী রাজনীতির একটা প্লাবনের সামনে আপনি একটা বালির বাঁধ দিয়ে ভাবছেন যে এই প্লাবনকে আপনি ঠেকাবেন, হাতে দুটো খড়কুটো নিয়ে আপনি প্লাবনের সামনে দাঁড়িয়ে ভাবছেন প্লাবনকে ঠেকাবেন, তা তো হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন সেটা হবে, সেটা হয়নি। আবার এর থেকেই নতুন কোনো রাজনীতির উত্থান হয়তো হবে।